ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দানব হঠাৎ করে ভয় পেতে শুরু করেছে। হ্যাঁ, যে গডজিলা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেয়, সেও যেন কিছু একটা দেখে আতঙ্কিত। আর অন্যদিকে পৃথিবীর নিচের অন্ধকার জগতে কিংকং আবিষ্কার করে এমন এক রাজ্য, যেখানে হাজার হাজার বছর ধরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর দানব সাম্রাজ্য। কিন্তু আসল ভয়ঙ্কর বিষয় হলো, এই নতুন দানব শুধু মানুষ না, গডজিলাকেও হত্যা করতে চায়। আর যদি এই যুদ্ধ শুরু হয়, তাহলে কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে পুরো পৃথিবী। আজকের ভিডিওতে আমরা দেখব গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার সিনেমার পুরো গল্প বাংলা এক্সপ্লেন্ড, যেখানে আছে মনস্টার ভার্সেস মনস্টার যুদ্ধ, লুকানো রহস্য আর শেষের এমন এক ব্যাটল যেটা দেখে আপনিও চোখ সরাতে পারবেন না। তো চলুন তাহলে মুভির গল্প শুরু করা যাক। মুভির কাহিনী শুরু হয় এমন এক রহস্যময় দুনিয়া দেখিয়ে, যেটা পৃথিবীর উপরিভাগ থেকে হাজারো কিলোমিটার নিচে অবস্থিত, যেখানে আকাশ থেকে পানির গভীর পর্যন্ত ভয়ঙ্কর জীবজন্তুর আনাগোনা ছিল। এখানে আমরা এই দুনিয়ার রক্ষক কিংকংকে দেখতে পাই। সে একটা ছোট বানরের সাথে ঝিলের ধারে যায়, কিন্তু সে প্রথমে বুঝতে পারেনি সে একটা আগে থেকেই তৈরি করা জালের মধ্যে ফাঁসতে যাচ্ছিল। কিংকং এর সাথে থাকা বানরটা বুঝতে পারে পানির মধ্যে কিছু একটা বিপদ আছে, কিন্তু এরপরও সে কিংকংকে পানিতে নামার জন্য উস্কানি দিতে থাকে। কিন্তু বানরের চালাকি কিংকং বুঝতে পেরে যায়। সে শুধু হালকা করে আশেপাশের বাতাসের ঘ্রাণ নেয়। এরপর কং কিছু না বলেই সোজা ঝিলের পানিতে নেমে পড়ে আর আরামে গোসল করতে থাকে। তখন ছোট বানরটা ভয় পেয়ে যায়। সে ভাবে কং আবার তার চালাকি ধরে না ফেলে, তাই সে পানি পান করার নাটক করতে শুরু করে। তখন হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস খুব দ্রুত গতিতে তাদের দিকে আসতে থাকে। গোসল করার সময় কংও এটার উপস্থিতি বুঝতে পারে। যখনই সে পেছনের দিকে দেখে, তখনই একটা বিশাল ড্রাগন তার মুখ হাঁ করে কিংকংয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে ছোট বানর বুঝতে পারে তার পরিকল্পনা সফল হয়েছে, তাই সে দ্রুতই কিনারার দিকে পালাতে থাকে, যাতে সে নিজেকে বাঁচাতে পারে। অন্যদিকে কং মাটির ওপরের সব ধরনের লড়াই জিতে নিয়েছিল, কিন্তু পানিতে এই রকম জন্তুর সাথে লড়াই সে প্রথমবার করছিল। কং তার চালাকি বুঝতেই পেরেছিল, কিন্তু তখনই ড্রাগন তাকে ধরে ঝিলের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু সে জানতো না রেগে গেলে কং কতটা ভয়ঙ্কর হয়ে যায়। এইদিকে ছোট বানর ভেবেছিল এখন সে হয়তো কংয়ের হাত থেকে সারা জীবনের জন্য নিজেকে বাঁচাতে পারল, কিন্তু তখনই কংয়ের বিশাল কুড়াল তার সামনে এসে পড়ে। ছোট বানর কিছু বুঝে ওঠার আগেই কং সেই ড্রাগনের কাটা মাথা তার সামনে ছুঁড়ে মারে। এটা দেখে ছোট বানর মনে করে এবার কং তাকে আচ্ছা মতো মারবে, কিন্তু কং এমন কিছু না করে তার কুড়ালটা তুলে নিয়ে সামনের দিকে আগাতে থাকে। আসলে ছোট বানর জানতো না কিংকং নিজের মতো কাউকে খোঁজার জন্য হাজার বছর ধরে এই দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে। কিংকং প্রায়ই ক্ষুধার্ত থাকতো, আর এখানকার ভেড়িয়েগুলো তাকে সব সময় দৌড়ে দৌড়ে বিরক্ত করত। আর কিংকং লাফ দিয়ে তাদের থেকে পালিয়ে যেত। কিন্তু এইবার ভেড়িয়ের পাল কিংকংয়ের পিছু ছাড়তে চায় না। তারা কংকে ঘিরে ফেলার চেষ্টা করতে থাকে। এরপর যখন কংয়ের সামনে বিশাল পাহাড় আর খাদ এসে পড়ে আর পালানোর কোনো জায়গা থাকে না, তখন সে বাধ্য হয়ে পেছনে ঘোরে আর তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। ভেড়িয়েগুলো মনে করছিল এবার তাদের লড়াই সহজ হবে, কিন্তু তারা জানতো না কিংকং আগে থেকেই জাল বিছিয়ে রেখেছে। এরপর যখনই একজন ভেড়িয়ে কংয়ের দিকে লাফ দেয়, তখনই কংয়ের পরিকল্পনা অ্যাক্টিভ হয়ে যায় আর ভেড়িয়ে সেখানে আটকা পড়ে যায়। গর্তে পড়ার পরপরই সুচালো কাঠগুলো ভেড়িয়ে সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে যায়। সঠিক সময় বুঝে কং কাঠের একটা বড় গুঁড়ি গর্তের মধ্যে ফেলে দেয়। যখনই এক এক করে তার পরিকল্পনা সচল হতে থাকে, তখনই পাহাড় থেকে বড় বড় পাথর গড়াতে গড়াতে নিচে পড়তে থাকে, আর পালানোর জন্য চেষ্টা করা ভেড়িয়েগুলো সেখানেই আটকা পড়ে যায়। কিন্তু ধোঁয়া পরিষ্কার হওয়ার পরও কিছু ভেড়িয়ে তার শিকার ছাড়তে নারাজ ছিল। এটা দেখে রেগে কং একটা ভেড়িয়েকে নেয় আর তাকে সর্বোচ্চ শক্তি দিয়ে দুই ভাগে ভাগ করে দেয়। এটা দেখে বাকি ভেড়িয়েগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এত ভালো শিকার করার পরও কিংকংয়ের মুখে কোনো হাসি ছিল না, কারণ তার একটা আহত দাঁতের ব্যথা তাকে খুবই বিরক্ত করছিল। এর মধ্যে সেখানে লুকিয়ে থাকা একটা টিকটিকি মাংসের টুকরা নিয়ে পালাতে থাকে, কিন্তু কিংকং তাকে আটকাতে থাকে। কিন্তু এমন সময় তার কানে দূর থেকে আসা একটা আওয়াজ আসে। তার মনে হয় তার নিজের কেউ তাকে ডাকছে। দৌড়ে সেই দিকে যেতে থাকে, কিন্তু সেখানে পৌঁছে সে অদ্ভুত একটা ব্যাঙ দেখতে পায়, যেটা তার মতোই আওয়াজ বের করছিল।
বছরের পর বছর ঘুরে ঘুরেও সে একা ছিল, আর এই একাকিত্বই তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। অবশেষে দাঁতের কষ্ট তাকে মানুষের কাছে সাহায্য চাইতে বাধ্য করে দেয়। এরপর সে না চাইতেও মানুষদের দুনিয়ায় ঢুকে পড়ে। মানুষদের দুনিয়ায় পৌঁছেই কিংকং পাহাড়ের ওপর শুয়ে পড়ে আর সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই ভাগ্যক্রমে বিজ্ঞানীদের নজর তার উপরে পড়ে, কিন্তু ভয় পেয়ে মানুষরা নিজেদের সুরক্ষার জন্য কিংকংকে অনেক বেশি মাত্রায় অ্যানেস্থেসিয়া দিয়ে দেয়। এতে কিংকং সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা শহরের সবচেয়ে বিখ্যাত দাঁতের ডাক্তারকে সেখানে নিয়ে আসে। এরপর দাঁতের ডাক্তার সময় নষ্ট না করে দাঁতকে ওঠানোর জন্য মোটা লোহার চেন দিয়ে সেটাকে বেঁধে দেয়। কিন্তু তখনই কিংকং তার মুখ দিয়ে দুর্গন্ধ বের করে দেয়। সব পরিকল্পনা সফল হওয়ার পরই যখন স্পেসক্রাফট উঠতে শুরু করে, তখন কিংকংয়ের লড়ে যাওয়া বিশাল দাঁতটা উঠে চলে আসে। কিংকংয়ের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে তার নড়বড় করা দাঁত এখন শক্তপোক্ত একটা স্টিলের দাঁতে পরিবর্তিত হয়ে গেছে। এই নতুন দাঁতের কারণে তার মধ্যে একটা অদ্ভুত শক্তি চলে আসে। এখন সে মনে করে সে সবাইকে হারাতে পারবে। কিন্তু তখনই ল্যাবে কিংকংয়ের দুনিয়া থেকে একটা সিগন্যাল আসে, যেটা সবাইকে অবাক করে দেয়। এই সিগন্যালের সত্যতা জানার জন্য রেস্কিউ টিম একটা দল গঠন করে আর দ্রুতই কিংকংয়ের সাথে সেই রহস্যময় দরজার ভেতরে প্রবেশ করে, যেটা সরাসরি কিংকংয়ের দুনিয়ায় চলে যায়। যখনই তারা সামনে আগাতে থাকে, তাদের স্পেসক্রাফট দ্রুত গতিতে নিচের দিকে পড়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা সেই রহস্যময় দুনিয়াতে প্রবেশ করে। বাড়ি পৌঁছাতেই কং দেখে তার খাবার চুরি হয়ে গেছে। তাই সে তখনই তার কুড়ালটা উঠায় আর পাহাড়ের ওপর উঠতে থাকে। পাহাড়ের ওপর থেকে সে পাহাড়ের গর্তের ভেতরে নীল রঙের একটা আলো দেখতে পায়, যেটা তার নজর কাটছিল। সত্যতা জানার জন্য কং সেই পাহাড়ের গর্তের মধ্যে লাফ দেয়। গর্তের অন্ধকারে পৌঁছাতেই তার কুড়াল একা একাই জ্বলে ওঠে। আলো চারদিকে পড়তেই সে দেখতে পায় চারদিকে অদ্ভুত পাথর জ্বলজ্বল করছে। তখনই হঠাৎ দূর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। কং সে আওয়াজের পিছু যেতে যেতে ঝর্ণার ওপারে চলে যায়, যেখানে এসে সে নতুন লুকানো এক দুনিয়া দেখতে পায়। আস্তে আস্তে যখন সে সামনে আগাতে থাকে, তখন সে অদ্ভুত দুর্গন্ধ পেতে থাকে। হঠাৎই তার সামনে একটা অদ্ভুত বিশাল আকৃতির ছায়া এসে দাঁড়ায়, যেটা দেখে কং তার কুড়ালটার লড়াইয়ের জন্য প্রস্তুত করে নেয়। আস্তে আস্তে করে দুইজনের মধ্যে দূরত্ব কম হতে থাকে, আর সেই বিশাল আকৃতির ছায়া আস্তে আস্তে ছোট হতে থাকে। যখন সেটা সামনে আসে, তখন সত্যতা অন্যরকম ছিল। আসলে এটা কোনো রাক্ষস না, এটা একটা ছোট বানর ছিল, যাকে দেখে কংও চমকে ওঠে। 1000 বছর পর নিজের মতো কাউকে দেখে কিংকং ঝুঁকে পড়ে আর নিজের কুড়ালটা সাইডে রেখে দেয়। এরপর সে ওই ছোট বানরটার সাথে বন্ধুত্ব করার জন্য এগিয়ে আসে। কিংকং মনে করে ছোট বানরটাও তার মতোই একই কাজ করবে, কিন্তু ছোট বানরটা কিংকংয়ের হাতে জোরে করে একটা কামড় মেরে বসে। এত বছর পর নিজের মতো কাউকে পেয়েও কিংকং তাকে এত সহজে ছাড়তে চাচ্ছিল না। তাই সে বানরের পিছে দৌড়াতে থাকে। তখনই হঠাৎ করে তার সামনে ভয়ঙ্কর একটা ছায়া এসে দাঁড়ায়, যাকে দেখে সে চমকে ওঠে, কারণ আজ পর্যন্ত সে তার সাইজের কোনো টাকলো গরিলা দেখেনি। যখনই কং তার দিকে আগাতে থাকে, তখনই হঠাৎ করে দুপাশ থেকে লম্বা হাতওয়ালা দুইটা গরিলা এসে তাকে আটকে দেয়। টাকলো গরিলার মুখের হাসি দেখে মনে হচ্ছিল তারা লড়াই করতে এসেছে। এই জন্য কংও এবার লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল। তাই সে তখনই একটা বড় পাথর উঠায় আর গরিলার দিকে ছুঁড়ে মারে। টাকলো গরিলাও তারপর হামলা করতে আসে, কিন্তু কং চালাকির সাথে তাদেরকে মারতে থাকে। এক এক করে কং সবাইকে মারতে থাকে, এমনকি টাকলো গরিলা কংয়ের কুড়ালটা নিয়েও তার কিছুই করতে পারে না। যখনই কং তার কুড়ালটা উঠাতে যায়, তখনই হঠাৎ করে ওই ছোট বানরটা এসে কংয়ের চেহারার ওপর হামলা করতে শুরু করে। এটা দেখে কং তাকে ধরে ফেলে আর তাকে অস্ত্র বানিয়ে বাকি গরিলার সাথে অনেক লড়াই করে। গরিলারা জানতো তারা কিংকংয়ের সাথে লড়াই করতে পারবে না, কিন্তু এরপরও তারা এক এক করে কংয়ের সাথে লড়াই করে। লড়াই করতে করতে একটা বানর ভুল করে গর্তে পড়ে যাচ্ছিল, কিন্তু কং সাহস দেখিয়ে তাকে গর্ত থেকে তুলে আনে। কিন্তু সেই বানর সহানুভূতি দেখানোর পরিবর্তে মাটি থেকে একটা চাকু ওঠায় আর কিংকংয়ের ওপর হামলা করে বসে। এটা দেখে কিংকং আবারও রেগে যায় আর তাকে জোর করে একটা লাথি মেরে আবারও গর্তের মধ্যে ফেলে দেয়। পরিস্থিতি দেখে টাকলো বানর ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে, কিন্তু কং একটা বড় পাথর ওঠায় আর তার দিকে ছুঁড়ে মারে
আর সেই পাথরটা সোজা গিয়ে তার মাথায় আঘাত করে। আঘাত লাগার পরও সে কিছু বিড়বিড় করে বলে আর পিছনে না দেখেই সামনের দিকে পালিয়ে যায়। এরপর কিংকং সেই ছোট বানরটাকে গাছ থেকে বের করে আনে আর তাকে জোরে করে একটা আছাড় মারে। এরপর কং মাটি থেকে গরিলার চাকুটা তুলে আর ছোট বানরকে ইশারা করে তাকে সেই গরিলার ঠিকানায় নিয়ে যেতে বলে। বাধ্য হয়ে ছোট বানর সামনে হাঁটতে থাকে আর কিংকং পিছে পিছে যেতে থাকে। যখন তারা আস্তে আস্তে করে সামনে আগাচ্ছিল তখন সেখানে অদ্ভুত অদ্ভুত জন্তু দেখতে পাচ্ছিল। আসলে এই জায়গাটা শান্ত হলেও এখানে প্রতি পদে পদে বিপদ রয়েছে। ছোট বানর নিজেকে বাঁচানোর জন্য কংকে সেই ঝিলের ধারে নিয়ে যায় যেখানে ভয়ঙ্কর ড্রাগন বাস করত, কিন্তু সে জানতো না কিংকংয়ের সামনে তার এই চালাকি বেশিক্ষণ টিকবে না। হঠাৎ করে একটা বিশাল ড্রাগন তাদের সামনে এসে দাঁড়ায়, কিন্তু কং ভয় না পেয়ে কিছুক্ষণের মধ্যেই তার অবস্থা খারাপ করে দেয়। এরপর সে আরাম করে বসে মাংস খাচ্ছিল। ছোট বানরও মাংস খেতে চাচ্ছিল, কিন্তু ভয়ে সে কংয়ের কাছে যেতে পারছিল না। এটা দেখে কং নিজেই মাংসের একটা টুকরো তার দিকে এগিয়ে দেয়। এরপরও ছোট বানর তাকে বিশ্বাস করতে পারছিল না। তাকে দেখে কং রেগে যায় আর মাংসের টুকরাটা মাটিতে ফেলে দেয়। আসলে কং বোঝাতে চাচ্ছে, খেতে হলে খা, না হলে দূরে যা। ক্ষুধার্ত বানর তাড়াতাড়ি করে মাংস খেতে থাকে আর আস্তে আস্তে করে তার চিন্তা ভাবনাও পরিবর্তিত হতে থাকে। সে ভাবতে থাকে কিংকং এতটাও খারাপ না যতটা সে ভাবছিল। ধীরে ধীরে সে কিংকংয়ের কাছে এসে বসে। এরপর তারা দুইজন ধীরে ধীরে মাংস খেতে থাকে। এটা দেখে এমন মনে হচ্ছিল কোনো বাবা তার সন্তানের সাথে শান্তির সময় কাটাচ্ছে, কিন্তু তারা এটা জানতো না তারা যতটা সামনে আগাচ্ছিল বিপদও ততটাই তাদের দিকে ধেয়ে আসছিল। এরপর সামনের দিকে তারা যায়, তখন তারা হঠাৎ করে কিংকংয়ের মতো জীবজন্তু দেখতে পায়। এটা দেখে কংয়ের মন একেবারেই ভেঙে যায়, কারণ তারা সবাই খুব খারাপ অবস্থায় জীবনযাপন করছিল। তারা পুরো দিন দিনমজুরি করে যেত, তাদের জীবন কোনো জাহান্নামের থেকে কম ছিল না। এমন সময় হঠাৎ করে একটা বয়স্ক বানরের হাত থেকে একটা পাথর পড়ে যায়। এটা দেখে পাশে থাকা গরিলা তাকে খুব খারাপভাবে মারে। এটা দেখে কিংকং নিজেকে আটকাতে পারে না আর তার কুড়ালটা জোরে করে মাটিতে মারে আর সেই বানরটাকে মাটি থেকে উঠায়। তখনই সেখানে উপস্থিত পাহারাদার গরিলা রেগে কিংকংয়ের দিকে তাকায় আর তাকে এখানে হস্তক্ষেপ করতে মানা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে কিংকংয়ের সাহস বাকি বানরদের মধ্যে আসার আলো জাগায়। তখনই সেখানে টাকলু গরিলা সবকিছু দেখতে পায় আর পালিয়ে গিয়ে সেখানকার রাজা স্কার কিংকে এসব ঘটনা বিস্তারিত বলে দেয়। গরিলার কথা শুনে স্কার কিং অনেক বেশি রেগে যায়। এরপর যখনই সে তার সিংহাসন থেকে উঠে সামনের দিকে আগায়, তার সামনে থাকা সব বানররা মাথা নিচু করে নেয়, কিন্তু কিংকং ভয় না পেয়ে সেখানেই দাঁড়িয়েছিল। তখন স্কার কিং কিংকংয়ের দিকে তাকায় আর তার মুখে লাগানো স্টিলের দাঁতটা দেখে হাসতে থাকে। এক মুহূর্ত পরই সে রাগ দেখানোর জন্য একটা বানরকে লাথি মারে আর জ্বলন্ত লাভার মধ্যে ফেলে দেয়। এটা দেখে কিংকংয়ের রাগও চরম সীমায় পৌঁছে যায়। নিজের শক্তি দেখানোর জন্য স্কার কিং তার পিঠের ওপর থেকে তার অস্ত্রটা বের করে আর কিংকংকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিংকংও তার কুড়ালটা তুলে নেয় আর দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। লম্বা অস্ত্র সুবিধার কারণে স্কার কিং এক মুহূর্তের মধ্যেই কিংকংয়ের ওপর হামলা করে বসে আর কিংকং এটা বুঝে উঠতেই পারে না। স্কার কিংয়ের অস্ত্রের সামনে ক্রিস্টালের একটা ধারালো জিনিস লাগানো ছিল, যার কারণে সে কিংকংয়ের ওপর অনেক বেশি আঘাত করে। রাগে কিংকংও স্কার কিংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। শক্তির দিক দিয়ে দেখতে গেলে স্কার কিং কিংকংয়ের সামনে টিকতে পারত না, তাই সে দূর থেকেই কিংকংয়ের ওপর হামলা করতে থাকে। এই কারণে ধীরে ধীরে কিংকং পিছে হটতে বাধ্য হয়। এরই মধ্যে কিংকংয়ের কুড়ালটাও মাটিতে পড়ে যায়। সুযোগ পেয়ে স্কার কিং তার অস্ত্র দিয়ে কিংকংয়ের গলা চেপে ধরে আর কিংকংকে তার বশে আনার চেষ্টা করে। স্কার কিং মনে করছিল এবার সে লড়াই জিতে নিয়েছে, কিন্তু কিংকং তার পুরো শক্তি দিয়ে তাকে ওপরে তুলে আর মাটিতে জোরে আছাড় মারে। কিংকং তাকে কিছুক্ষণের মধ্যেই ঘায়াল করে ফেলে। তখন স্কার কিং সিদ্ধান্ত নেয় সে কিংকংকে তার আসল শক্তি দেখিয়েই ছাড়বে। যখনই তার অস্ত্রতে লাগা ক্রিস্টাল পাথরটা জ্বলজ্বল করতে থাকে, তখনই বানররা পাথর ফেলে লাভার মুখ বন্ধ করে দেয়। ঠিক তখনই গুহার মধ্যে থাকা ভয়ঙ্কর রাক্ষসের চোখ দেখা যায়। উত্তপ্ত গরম এক নিমিষেই বরফ হয়ে যায় আর তখনই বাহিরে বের হয়ে আসে বিশাল আকৃতির জীব টাইটেল শিমু। সে এক সময় পুরো দুনিয়াকে বরফে আবৃত করে দিয়েছিল। স্কার কিং দ্রুতই তাকে কিংকংয়ের ওপর হামলা করতে বলে, কিন্তু শিমু এই হুকুমে খুশি ছিল না।
যখনই তার ওপর প্রেসার দেওয়া হয় তখন সে অনেক কষ্টে কিংকংয়ের ওপর হামলা করে। কং এসব দেখে লাফ দিয়ে প্রথম আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর সে তার কুড়ালটা সামনে রেখে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। শিমুর শক্তির সামনে কংয়ের সব শক্তি দুর্বল হতে থাকে। এক মুহূর্তের মধ্যেই তার হাত জমে যেতে থাকে আর বরফে পরিবর্তিত হয়ে যায়। এই হঠাৎ হওয়া হামলার কারণে তার ডান হাত ঘায়েল হয়ে যায় আর সে দুর্বল হতে থাকে। সুযোগ বুঝে স্কার কিং তাকে শেষ করার আদেশ দেয়। যখনই দ্বিতীয়বার হামলা শুরু হতেই যাচ্ছিল তখনই ছোট বানরটা কংকে পেছনের দিকে ইশারা করে পালাতে বলে। আর আবারও শিমু বাধ্য হয়ে হামলা শুরু করতেই যাবে, এটা দেখে কং পেছনে ঘোরে আর গুহার মধ্যে পালিয়ে যায়। কিন্তু এখনও তার পেছনে অনেক বানর পড়েছিল। কিন্তু ভালো বিষয় এটা ছিল যে অনেক বছর এখানে থাকার কারণে কিংকং অসংখ্য জাল বিছিয়ে রেখেছিল পুরো জঙ্গলের ভেতরে। কিন্তু এই বানরের সংখ্যা এতটাই ছিল যে তারা ঘায়েল কিংকংকে একটা বন্ধ রাস্তার মধ্যে আটকে ফেলে। এই দিকে আর একটা ফাঁদ অবশিষ্ট ছিল যেটার ওপর কং বিশ্বাস করতে পারত। কিন্তু পুরো রাস্তায় বিভিন্ন ট্র্যাপে পড়ে বানরেরা এবার সতর্ক হয়ে গেছিল। এইবার তারা মাটিতে পড়ে থাকা সেই দড়িটা দেখে ফেলে যেটা ফাঁদ অ্যাক্টিভ হওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এবার কিংকং রেগে যায় কারণ প্ল্যান ফেল হয়ে গেছে। এবার সে মনে করছিল শেষ খুব নিকটে। তখনই হঠাৎ করে পাহাড় থেকে পাথর পড়তে থাকে আর কিংকংয়ের বিছানো ফাঁদ অ্যাক্টিভ হয়ে যায়। অসংখ্য ভারী পাথর পড়ার কারণে বানরগুলো সে পাথরের নিচে চাপা পড়ে যায়। তখনই কং উপরের দিকে তাকালে দেখে জাল অ্যাক্টিভ করার কাজ অন্য কেউ না, সেই ছোট বানরটা করেছে। এখন কং পুরোপুরি আহত ছিল আর সে লড়াই করার পজিশনে ছিল না। তাই সেই ছোট বানরটাকে নিয়ে মানুষের কাছে সাহায্যের জন্য যেতে থাকে। কিন্তু সে বুঝতে পারেনি এখনও একটা বানর জীবিত ছিল। এইদিকে কংয়ের সাথে আসা বিজ্ঞানীরা দেখে তাদের স্পেস পুরোপুরি খারাপ হয়ে গেছে। তখনই তাদের নজর পড়ে পাহাড়ে থাকা বিশাল বড় হাতের ছাপের উপর। তখনই তারা বুঝতে পারে এই দুনিয়ায় কংয়ের মতো অনেক বিশাল জন্তু বসবাস করে। এরপর তারা জঙ্গলের ভিতরে যেতে থাকে। সেখানে তারা একটা লুকানো জিনিস দেখতে পায়। যখনই একজন সে জিনিসটার ওপর চাপ দেয় তখনই জঙ্গলের চারদিক থেকে পানি এসে এক জায়গায় জমা হতে লাগে। এরপর পানির ফোর্স বেশি হয়ে জঙ্গলের দিকে প্রভাবিত হতে থাকে। বিজ্ঞানীরা পানির পিছু করতে করতে একটা রহস্যময় দেওয়ালের সামনে পৌঁছে যায়। এই দেওয়াল জঙ্গলের একটা অংশকে নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল। যখনই তারা সেই দেওয়ালটা ছুঁয়ে দেখে নীল কালারের একটা রং পুরো দেওয়ালের মধ্যে ছড়িয়ে পড়ে। এটা দেখে তারা দেওয়ালের মধ্যে একটা ফুটো করে দেয় আর তখনই তাদের চোখের সামনে এমন একটা দৃশ্য আসে যেটা দেখে তাদের চোখ কপালে উঠে যায়। দেওয়ালের পেছনে এমন এক রহস্যময় দুনিয়া অবস্থিত ছিল যেটা আজ পর্যন্ত কেউ দেখেনি, না কেউ এই বিষয়ে শুনেছিল। যখনই বিজ্ঞানীরা এই দুনিয়ার মধ্যে প্রবেশ করে তখনই সেই দুনিয়ার জানজাতির লোকেরা তাদেরকে ঘিরে ফেলে। তারা দেখতে মানুষের মতো হলেও তাদের পোশাক আশাক চালচলন সাধারণ মানুষদের থেকে আলাদা ছিল। তারা বিজ্ঞানীদেরকে কোনো ক্ষতি না করে সোজা তাদের আস্তানায় নিয়ে যায়। এইদিকে বিজ্ঞানীরা বুঝতে পারে হাজার বছর ধরে এরা মাটির নিচে বসবাস করছে আর সেই অংশটাকে দেখাশোনা করছে যেটা সরাসরি মাটি থেকে ওপরে পৃথিবীর সাথে সংযুক্ত। স্কার কিং অনেক বছর ধরেই এই দুনিয়ারই খোঁজ করছিল যাতে সে এই পোর্টালটা কবজা করে পৃথিবীর ওপর রাজত্ব করতে পারে। সেই সময় মানুষের গন্ধ শুকে শুকে কিংকং বিজ্ঞানীদের কাছে পৌঁছে যায়, কিন্তু অদৃশ্য দেওয়ালের কারণে সে ভেতরের দুনিয়া দেখতে পায় না। ঠিক তখনই আদিবাসী লোকেরা দেওয়ালের মধ্যে একটা রাস্তা করে দেয়। কং সেই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করে আর বিজ্ঞানীদের কাছে পৌঁছাতে পারে, কিন্তু তারা জানতো না এসব ঘটনা তাদের পেছনে থাকা বানরটা দেখে ফেলে। যখনই কিংকং মানুষের কাছে পৌঁছায় তখন সে আর চলতে পারে না আর মাটিতে শুয়ে পড়ে। বিজ্ঞানীরা দেখে কংয়ের হাত পুরোপুরি আহত ছিল আর সে এখন কিছু করার পজিশনে ছিল না। এটা দেখে ডাক্তাররা সিদ্ধান্ত নেয় কংয়ের হাত পুরোপুরি পাল্টাতে হবে আর তাদের মাথায় মেটালিক হাত বসানোর আইডিয়া আসে। এটা সেই সুপার শক্তিশালী মেকানিক্যাল হাত ছিল যেটা বিজ্ঞানীরা কংকে আরও শক্তিশালী করার জন্য তৈরি করেছিল। কিন্তু ভালো কথা এটা ছিল যে সেই হাত এখনও ওই ধ্বংস হয়ে যাওয়া স্পেসের নিচে অবস্থিত আন্ডারগ্রাউন্ড মেকানিক্যাল স্টোরে সুরক্ষিত রাখা ছিল। দ্রুতই ডাক্তাররা সেটা সেখান থেকে নিয়ে আসে আর কংয়ের শরীরের ওপর লাগিয়ে দেয়। আর তখনই সেই মেশিনটা নিজে থেকেই কংয়ের আহত হাতের ওপর গিয়ে কাজ করতে শুরু করে।
যখনই সেই মেশিনের ভেতরে থাকা ওষুধটা কংয়ের শরীরের মধ্যে যায়, তখন অজ্ঞান হয়ে পড়া কংয়ের মধ্যে অদ্ভুত শক্তি আসতে শুরু করে। তার চেহারার খুশি বলে দিচ্ছিল সে এই নতুন অস্ত্রতে অনেক বেশি খুশি ছিল। তখনই ছোট বানর দৌড়াতে দৌড়াতে কংয়ের কাছে আসে আর তাকে বলে স্কার কিং এই পোর্টালের ঠিকানা জেনে ফেলেছে আর সে শিমুকে সাথে নিয়ে এখানে হামলা করতে আসছে। একা কিং কং স্কার কিং আর শিমুর সাথে লড়াই করতে পারবে না, তাই তার সামনে একটাই রাস্তা খোলা ছিল, মানুষের দুনিয়ায় গিয়ে অনেক বছর ধরে ঘুমিয়ে থাকা গডজিলাকে জাগিয়ে দেওয়া। কিন্তু সে একবারের জন্যও বুঝতে পারেনি সে যাকে সাহায্যের জন্য ডাকতে যাচ্ছে সে তার জন্যই অনেক বড় বিপদ হতে চলেছে। হঠাৎ করেই পিরামিডের আশেপাশের মাটি দ্রুত গতিতে নড়তে শুরু করে আর নিচে থেকে একটা মেকানিক্যাল হাত বাহিরে বের হয়ে আসে। এটাই সেই জায়গা ছিল যেটা পৃথিবী পর্যন্ত পৌঁছানোর রাস্তা তৈরি করত। দ্রুতই কংয়ের ভেতর থেকে বাহিরে বের হয়ে আসে। কংয়ের আওয়াজ শুনেই গডজিলা হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার দিকে আগাতে থাকে। যখন সে কংয়ের কাছে পৌঁছায় তখন গডজিলা মনে করে কং তাকে লড়াইয়ের জন্য ডাকছে, কিন্তু গডজিলা এক মুহূর্ত সময় নষ্ট না করে সম্পূর্ণ শক্তি দিয়ে তার সাথে লড়াই করতে শুরু করে। গডজিলার চোখের রাগ দেখে বোঝা যাচ্ছিল সে কংকে জীবিত ছাড়বে না। দ্রুত গতিতে গডজিলাকে নিজের দিকে আসতে দেখে কং হাত উঠিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গডজিলা এখন কিছুই শুনতে চাচ্ছিল না। সে একটা জোরে আঘাত করে কংকে অনেক দূরে ছুঁড়ে মারে। গডজিলাকে না থামাতে পেরে কং পেছন থেকে তার উপরে হামলা করে যাতে গডজিলাকে কোনো মতে শান্ত করা যায়, কিন্তু বালি চোখের মধ্যে যেতেই গডজিলা আরও রেগে যায় আর সে কংয়ের হাত শক্ত করে চেপে ধরে আর জোরে করে তাকে মাটিতে আঘাত মারে। কং বুঝে ওঠার আগে গডজিলা আবারও তার উপরে ঝাঁপিয়ে পড়ে। যখন কং গডজিলাকে বোঝাতে পারছিল না তখন সেও পাল্টা হামলা করে। গডজিলা তার শক্তিশালী রূপে ছিল, কিন্তু মেকানিক্যাল হাতের কারণে কংয়ের শক্তিও কম ছিল না। যখন কং দেখে সে গডজিলাকে হারাতে পারছে না তখন সে এক মুহূর্ত সময় নষ্ট না করে গডজিলাকে টেনে পোর্টালের ভিতরে নিয়ে যেতে থাকে। অন্যদিকে সে আদিবাসী লোকেরা স্কার কিংকে আটকানোর জন্য একটা লাল রঙের তরল পানির মধ্যে মিশিয়ে দেয়। যখনই সেই তরল পানির মধ্যে মিশে যায় তখনই একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। তখন অদ্ভুতভাবে একটা সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় আর দুইটা পিরামিড একসাথে জুড়ে যেতে থাকে। যখনই দুইটা পিরামিড একে অপরকে ছুঁয়ে ফেলবে তখন গ্র্যাভিটি কিছু সময়ের জন্য একদম শূন্য হয়ে যাবে আর সবাই হাওয়ায় ভাসতে থাকবে আর স্কার কিংয়ের জন্য পোর্টাল পর্যন্ত পৌঁছানো একদমই অসম্ভব হয়ে যাবে। কিন্তু পিরামিড পুরোপুরি একসাথে হওয়ার আগেই স্কার কিং সেখানে পৌঁছে যায় আর সে এই সিস্টেমটা বুঝে ফেলে, তাই সে শিমুকে আদেশ করে সে যেন বরফ দিয়ে পিরামিডের মুখ বন্ধ করে দেয়। তখনই হঠাৎ করে পোর্টাল থেকে একটা জোরালো আলো বের হয়ে মাটিতে এসে পড়ে আর গডজিলা আর কং সেখান থেকে বের হয়ে আসে। যখনই গডজিলার নজর শিমু আর স্কার কিংয়ের উপর পড়ে তখনই সে বুঝতে পারে কং তাকে এখানে কেন এনেছে আর সে এক সেকেন্ড সময় নষ্ট না করে কংয়ের সাথে মিলে তাদের ওপর হামলা শুরু করে। অন্যদিকে স্কার কিংও শিমুর সাথে মিলে তাদের দিকে আগাতে থাকে। কেউ কারো থেকে কম ছিল না। যখনই তারা চারজন একসাথে মিলিত হয় তখন এই পিরামিডের বরফ ভেঙে যায় আর পিরামিড দুইটা একসাথে মিলিত হয়ে যায়। দুইটা পিরামিড এক হওয়ার কারণে সেই জায়গার সম্পূর্ণ গ্র্যাভিটি শেষ হয়ে যায় আর সবাই বাতাসে ভাসতে থাকে। কিন্তু এরপরও গডজিলা গ্র্যাভিটি থেকে বেঁচে দ্রুত গতিতে শিমুর দিকে যেতে থাকে। অন্যদিকে চালাক স্কার কিং কংয়ের কুড়ালটা নিয়ে তারই ওপর হামলা করে দেয়, কিন্তু কং তার মেকানিক্যাল হাত দিয়ে প্রত্যেকটা আঘাত আটকে দেয়। কিছুক্ষণের মধ্যে অবস্থা পরিবর্তিত হয়ে যায় আর কং স্কার কিংয়ের ওপর প্রভাব ফেলতে থাকে, কিন্তু শত্রু বেশি হওয়ার কারণে তার ওপর পেছন থেকেও আক্রমণ হতে থাকে। এটা দেখে ছোট বানর পাথর উঠিয়ে কংকে সাহায্য করতে থাকে। এইদিকে সুযোগ পেয়ে শিমু গডজিলার ওপর আক্রমণ করে আর কিছুক্ষণের মধ্যেই তাকে বরফে রূপান্তরিত করে দেয়, কিন্তু গডজিলাও তার থেকে কম ছিল না। সে এক ঝটকায় বরফ ভেঙে টুকরো টুকরো করে দেয়। সে সময় অ্যান্টি গ্র্যাভিটি সিস্টেম লক হয়ে যায় আর পুনরায় গ্র্যাভিটি চলে আসে আর সুযোগ পেয়ে স্কার কিং কংয়ের থেকে ছাড়া পেয়ে সোজা পোর্টালের ভিতরে ঢুকে পড়ে আর তাকে আটকানোর জন্য গডজিলা আর কংও তার ভেতরে ঢুকে যায়। এই তাড়াহুড়োতে কংয়ের কুড়াল সেখানেই আটকে থেকে যায়।
সেখানে থাকা মানুষগুলো বুঝতে পারছিল না কত বড় বিপদ আসতে চলেছে। হঠাৎ করে সমুদ্রের ঢেউ বরফের পাহাড়ে পরিবর্তিত হয়ে যায়। 1 সেকেন্ডের মধ্যেই স্কার কিং শিমুর সাথে পৃথিবীতে পৌঁছে যায়। খোলা আকাশের আলো পেয়ে আর নিচে অবস্থিত মানুষকে দেখে স্কার কিং অনেক জোরে চিৎকার দেয়। এখন সে মনে করছিল পুরো দুনিয়ার উপর রাজত্ব করার সময় চলে এসেছে। সে শিমুকে আদেশ দেয় সে যেন পুরো আকাশ জমিয়ে দেয়। শিমু এটা করতে চাচ্ছিল না, কিন্তু বাধ্য হয়ে সে সব দিকেই বরফ ছড়ানো শুরু করে। দেখতে দেখতে বিল্ডিংগুলো বরফ হয়ে পড়ে যেতে থাকে। যখন স্কার কিং মনে করছিল তাকে আর কেউ আটকানোর নেই, তখনই কং এসে তাকে জোরে করে একটা ঘুষি মারে। ঘুষির আঘাতে তার 3 টনের একটা দাঁত মাটিতে পড়ে যায়। এটা দেখে রেগে স্কার কিং শিমুকে কংয়ের ওপর হামলা করার নির্দেশ দেয়, কিন্তু তখনই সেখানে গডজিলা পৌঁছে যায় আর শিমুকে আটকে ফেলে। শিমুর সাহায্য ছাড়া স্কার কিং বেশিক্ষণ টিকতে পারবে না। এই কারণে সে একটা বিশাল বিল্ডিং তুলে কংয়ের দিকে ছুঁড়ে মারে, কিন্তু এটাতে কংয়ের খুব বেশি ক্ষতি হয় না। তখনই হঠাৎ করে শিমু পেছন থেকে এসে কংয়ের মেকানিক্যাল হাতের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন শিমু আবারও কংয়ের হাত বরফে জমানোর চেষ্টা করে। এটা দেখে স্কার কিং মনে করতে থাকে এবার তার বিজয় নিকটে, কিন্তু সে পেছনে দাঁড়ানো রাগে ফুলতে থাকা গডজিলাকে দেখতে পায়নি। গডজিলা তখনই নিজের শরীরের সব শক্তি জাগায় আর তার পুরো শরীর বেগুনি রঙের হয়ে যেতে থাকে। আর পরের মুহূর্তেই সে স্কার কিং এর ওপর জোরালো হামলা করে, কিন্তু স্কার কিং ভয়ে কোনোভাবে নিজেকে সামলে নেয় আর সে তার অস্ত্র দিয়ে উল্টো আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু গডজিলা তার অস্ত্রও ধরে ফেলে আর 1 সেকেন্ডে সেটা ভেঙে টুকরো টুকরো করে দেয়। এতে শিমুকে কন্ট্রোল করার ক্রিস্টালটা নিচে পড়ে যায়। স্কার কিং সেটা ওঠানোর জন্য সামনে আগায়, কিন্তু গডজিলা তাকে কোনো সুযোগ দেয় না। আসলে সবকিছু এই ক্রিস্টালের ওপরেই টিকে ছিল। এটা যে হাতে নিতে পারবে সেই আসল লড়াইটা জিতে যাবে। এই মুহূর্তে ছোট বানরের নজর পড়ে কংয়ের রেখে যাওয়া কুড়ালের ওপর, তাই সে লাফ দিয়ে নিচে নামে আর কুড়াল নিয়ে মানুষের দুনিয়ায় পৌঁছে যায়। যখনই তার নজর মাটিতে পড়ে থাকা সেই ক্রিস্টালের ওপরে পড়ে, তখনই সে কোনো কিছু না ভেবে কুড়াল দিয়ে সেই ক্রিস্টালটা ভেঙে টুকরো টুকরো করে দেয়। ক্রিস্টাল ভাঙাতে শিমু পুরোপুরি মুক্ত হয়ে যায়। রাগে ফুলতে থাকা স্কার কিং ছোট বানরকে ধরে মারতেই যাবে, তখনই কং মাঝখানে এসে তাকে মারতে থাকে। কয়েকটা মারেই সে স্কার কিংকে আহত করে ফেলে, কারণ ক্রিস্টাল ভেঙে যাওয়ার কারণে স্কার কিং দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে মুক্তি পেয়ে যাওয়া শিমও গডজিলার দিকে দেখতে থাকে। মনে হচ্ছিল সে কোনো ইশারার অপেক্ষা করছে। এরপর সে 1000 বছর পর সেটা করে যেটা সে অনেক বছর ধরেই করতে চাচ্ছিল। এরপর সে এক মুহূর্তের মধ্যেই স্কার কিংকে পুরো বরফের মূর্তিতে পরিণত করে দেয়। আর এইদিকে কং স্কার কিং এর মূর্তিটাকে ওপরে তুলে সম্পূর্ণ শক্তি দিয়ে মাটিতে আছাড় মারে আর তার শরীরকে সেখানেই টুকরো টুকরো করে ফেলে। এখন লড়াই শেষ হয়ে গেছিল, কিন্তু দুনিয়াকে ঠিক করা বাকি ছিল। তখনই গডজিলা আকাশের দিকে দেখে আর জোর করে একটা অদ্ভুত রং আকাশের দিকে নিক্ষেপ করে। এতে কালো মেঘ আস্তে আস্তে সরে যায় আর সূর্যের আলো মাটিতে পড়তে থাকে। এরপর গডজিলা তার এলাকায় গিয়ে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে আর কং তার নতুন সাথীদের নিয়ে পৃথিবীর নিচে প্রবেশ করে। সেখানে সে তার মতো দেখতে সকলকে নিয়ে একটা নতুন অধ্যায়ের সূচনা করে। তো বন্ধুরা, আমাদের আজকের মুভির কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং মুভির বাংলা এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।